নিতাই, তুই কাঁদছিস? খেলবি না? আচ্ছা মামা, আমার মা এখানে কোথায় আছে বলতো? বড় মার কাছে। বড় মা ডেকেছে বলেই তো জেঠিকে যেতে হয়েছে তার কাছে। জানিস বাবা, আমি রোজ রাতে যখন শুতে যাই তখন মনে হয় যেন শোয়ার আগে আমার মা আমার গায়ে যেরকম হাত রাখতো সেরকম এখনো রেখে আছে। আমি মায়ের শরীরের সেই মিষ্টি গন্ধটা পাই, কিন্তু চোখ খুলেই দেখি কেউ নেই। আমি বলছি তোকে, জেঠিমা রোজ তোর কাছে আসে। কই আসে? আর যদি আসে তাহলে আমাকে নিতাই সোনা বলে ডাকে না কেন? জানিস বাবা, যেদিনকে আমার মা মরে গেল সেদিনকে আমি ঘরে ঢুকতেই দেখি আমার মা তাকিয়ে আছে, কিন্তু আমার দিকে না, অন্যদিকে। আর আমার মা আমার দিকে তাকায়নি, মুখ ফিরিয়ে নিয়েছে আমার থেকে। দুঃখ করিস না রে নিতাই, আমিও তো তোর বন্ধু। তোর কষ্ট হলে আমারও যে খুব কষ্ট হয়। কান্না পায়। তুই কেন মনে করিস না যে তুই একা নোস? কাকা কাকিও তো আছে তোর সাথে। বুঝলে, মুলুটি থেকে ঘুরে এলাম, সেখানেও তো আমাদের অনেক পরিচিত মানুষজন আছেন। তারা বৌঠানকে খুবই ভালোবাসতেন। বৌঠানের মৃত্যু সংবাদ শুনে না তারা মুষড়ে পড়েছেন। কি অদ্ভুত নিয়ম দেখো রাঘব দাদা, একজন মানুষ মারা গেছে আর আমরা সকলকে নেমন্তন্ন করে বেড়াচ্ছি যে আমাদের কাছের মানুষ মারা গেছে গো, তোমরা সকলে খেতে এসো। এ কথা বলো না পরাণ, এ আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম। আর হিন্দু শাস্ত্রে যে কটা নিয়ম আছে তার প্রত্যেকটা কোনো না কোনো কারণ আছে। তাছাড়া আমরা যেখানে থাকি সমাজ, সেই সমাজকে তো আমরা অস্বীকার করতে পারি না। সমাজ? হ্যাঁ হ্যাঁ, সমাজের কথা তো ভাবতেই হবে, না হলে তো এই সমাজের উঁচু মানুষগুলোই আমাদের এক ঘরে করে দেবে। আচ্ছা পরাণ, তোমার কি কাউকে বলার মানে নেমন্তন্ন করার আছে? তাহলে তুমি একদিনের জন্য গাঁও ফিরে যাও, সেখানে যাদের যাদের বলার আছে বলে পরের দিন চলে এসো। না, আমার আমার কাউকে বলার নেই। আর যে কজন আছে আমি তাদের কাউকে বলতে চাই না। বলবো কেন? তারা কদিন খোঁজ নিয়েছে আমার দিদির, যে আজ সেই মানুষটা মরে যাবার পর খেতে আসবে। পরাণ, এত রাগ করো না পরাণ। দেখো পরাণ, এখন আমাদের দুঃসময়, এই সময় আমাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে আমি সব দিক সামাল দেবো কি করে? আর তাছাড়া আমার পাশে তো এখন সেরকম আর কেউ নেই। আছো বলতে একমাত্র তুমি। তুমি একটু শান্ত থাকো, না হলে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না পরাণ। না রাঘব দাদা, তুমি চিন্তা করো না, আমি শান্তই আছি, আমি তোমার পাশেই আছি। হ্যাঁ গো, তুমি কখন ফিরলে?
এই তো একটু আগে। তা তোমাদের খাবার দিয়ে দিই, তোমরা দুজন খেয়ে নাও, তারপর নিতাইয়ের জন্য হবিষি নিয়ে বসবো। সে কি, ওর হব্বিসটা তো আগে করিয়ে দেওয়া উচিত ছিল। একটা বাচ্চাকে অভুক্তকে আমরা খেতে বসবো? না 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 না, সে কি করে সম্ভব বলো? ঠিকই তো, আপনি বরং নিতাইকে আগে হব্বিসটা খাইয়ে দিন, তারপর না হয় আমাদের খেতে দেবেন। এইসবের তো একটা সময় আছে, একটা নিয়ম কানুন আছে। নিতাইয়ের হতে হতে অনেক সময় লেগে যাবে। তা হোক না দেরি, তাতে কি। আমি তো ভাবছি যে নিতাই যখন আমার কাছে গিয়ে থাকবে, আগে আমি নিতাইকে খাইয়ে তারপর খাবো। তোমার কথাটা ঠিক মানে বুঝতে পারলাম না তো। নিতাই তোমার কাছে গিয়ে থাকবে? উনি বলতে চাইছেন নিতাই তো মাঝে মাঝে ওনার কাছে বেড়াতে যাবে, তখনকার কথা। না, আমি সে কথা বলিনি। আমি বলছিলাম শ্রাদ্ধ শান্তি মিটে গেলে যখন নিতাইকে আমি আমার কাছে নিয়ে চলে যাব, তখনকার কথা। নিতাইকে নিয়ে চলে যাব মানে? না না, তা হয় না। নিতাইকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আপনি নিয়ে যাবেন কি করে? আমি অনেকদিন আগে কথায় কথায় দিদিকে বলেছিলাম, আমার তো কেউ নেই, নিতাইকে আমায় দে। তখন দিদি বলেছিল যে আমি মরে গেলে তুই ওকে নিয়ে যাস। আমি জানি না দিদি কি বলেছিল আপনাকে, তবে আপনি নিশ্চয়ই চান না যে এ ঘরে আরেকজন বউয়ের মৃত্যু হোক। চুপ করো ছোট বউ, এই সময় এসব কথা বলতে নেই। কেন চুপ করব? নিতাই জন্মানোর পর থেকে এক মুহূর্ত আমি ওকে চোখের আড়াল করিনি, আর আজ ওকে ছেড়ে আমায় থাকতে হবে? পরম তো এক্ষুনি নিয়ে যাচ্ছে না, আগে কাজকর্ম মিটুক, তারপর ভেবেচিন্তে যা হোক কিছু একটা করা যাবে। না, আমি অতদিন অপেক্ষা করব না। যা ঠিক হবার আজই হবে। আমাকে আজই জানতে হবে নিতাই আমার কাছে থাকবে কি না। থাকবে, আপনার নিতাই আপনার কাছেই থাকবে। আমি বরং মাঝে মাঝে এসে ওকে দেখে যাব। তাই যাবেন, কিন্তু নিতাই আমার কাছেই থাকবে। হ্যাঁ রে, ওরা আমায় খুব ভালোবাসে। জানিস, আমি একদিন কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা আমার মা কি আর আসবে না? কাকিমা বলল, কেন আসবে না? তোর মা তো রোজই আসে, ভোরের বেলায় পাশের ফুল বনে। তারপর আমি ভোর হওয়ার আগে উঠে একদিন পাশের ফুলের বনে মাকে খুঁজতে গেলাম, কিন্তু পেলাম না। শুধু দেখলাম শিরশিরে ঠান্ডা বাতাস আর ফুলের গাছগুলো মাথা দোলাচ্ছে। মা নেই। আমি বলছি তোকে, জেঠিমা সেখানেই ছিল। তুই যদি কান পেতে শুনতিস তাহলে দেখতিস ওই শিরশিরে বাতাসের মধ্যে দিয়ে জেঠির গলা ভেসে আসছে, বলছে, নিতাই কাছে আয়। আমি তো ওইভাবেই আমার বড় মার সাথে অনেক সময় কথা বলি, তাই বলছিলাম জেঠিমা এখনো তোর কাছেই আছে রে নিতাই। তাহলে আমি মাকে দেখতে পাই না কেন? মানুষ কি পুজো করে থামিয়ে দেয়? ভগবানকে দেখেনি বলে থামায় না, কারণ সে যে আছে। ঠিক বলেছিস। আমার মনে হয় আমি মাকে তেমন করে খুঁজিয়ে নি,
জানিস, মামা বলেছিল নিশুত রাতে আকাশের তারার মাঝে লক্ষ্য করলে তুই তোর মাকে দেখতে পাবি। তুই লক্ষ্য করেছিলি? না রে, পারিনি। রোজই ভাবতাম রাতে জেগে থাকবো, কিন্তু কখন যে দু চোখ ঘুমে জুড়িয়ে আসতো বুঝতে পারিনি। কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না সোনা, কাঁদিস না। দেখ, আমিও তো তোর মা। আমাকে একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক সোনা, একবার আমাকে মা বলে ডাক। মা বল। মা, লক্ষ্মী ছিলে নিতাই সোনা আমার। এবার এই নতুন মায়ের কথা শুনে একটা কাজ করো তো বাবা। বাবা, এদিকে শোন। যা তো বাবা, তোরা দুজনে মিলে সব্যেশ্বরের খাবারটা মাঠে পৌঁছে দিয়া। খাবারটা এনে দাও, দিয়ে আসছি। আমি এক্ষুনি এনে দিচ্ছি। নিতাই, আজ থেকে তুই আমার বন্ধু নোস। তুই জানিস তুই আমার কে? আমি তোর কে রে? বন্ধু নই? না, তুই আমার মাকে মা বলেছিস, তাই আজ থেকে তুই আমার ভাই। আসলে কি হয়েছে জানো, গত সনে আমার জমি আর ঘর বাঁধা রেখে মহাজনের কাছ থেকে মোটা সুদে পয়সা নিয়েছিলাম। এ সনে ফসলের অবস্থা সবই তো তুমি জানো, কোনো ফলনই হয়নি। তাই সকাল থেকে পয়সার জন্য এদোর থেকে ওদোর ঘুরছিলাম, কোথা থেকেও একটা পয়সাও জোগাড় করতে পারিনি গো উপেন দাদা। শোনো গোপাল, তুমি এক কাজ করো, তুমি সামান্য সর্ষের তেল কিনে ঘরে গিয়ে 2 হাঁটুতে মালিশ করো। আর মালিশটা কিন্তু ওই নিচে থেকে ওপর দিকে করবে। আমি কিছু বুঝতে পারছি না গো উপেন দাদা। আমি বলছি আমি পয়সার জন্য ঘুরছি, আর তুমি বলছো হাঁটু মালিশ করতে। হ্যাঁ বলছি, কারণ তোমার মাথার বুদ্ধিটা মাথা থেকে হাঁটুতে নেমে গেছে। মালিশ করে বুদ্ধিটাকে আবার মাথায় তুলে নিতে বললাম। আরে বাবা, ওর কাছে যাওয়ার আগে তুমি আমার কাছে একবার আসতে পারলে না? এই তো সেদিন ওই কলকাতায় বড়রাট আমাকে ডেকে বললো, উপেন বাবু, দেশ নট ওয়াকিং, মানি নট কামিং, উইদাউট 200 রুপিস দেশ গো টু রসাতল। আসলে ওই 200 টাকা না পেলে দেশ চালাতে পারছে না। তারপর হয়ে গেল কি ব্যবস্থা? আরে বাবা, আমি করলাম কি, ওখানকার দারোগার কাছে গিয়ে বললাম, সেল অল বন্দুক টু লোহাওয়ালা, মানে লোহা যারা কেনে তাদের কাছে সব বন্দুকগুলো বেচে দিতে বললাম। ব্যাস 200 টাকা জোগাড় হয়ে গেল। এতে আর একটা ভালো ব্যাপার হলো, মানে দেশের লোকগুলো ওই গুলি খাওয়ার হাত থেকে বেঁচে গেল। এই দারোগাদের হাতে বন্দুক থাকলেই তো ঘুরুম করে মানুষ মারতে ইচ্ছে করে। তাহলে যেখানে 200 টাকা আমি জোগাড় করে দিলাম, সেখানে তোমার আর কত টাকা? আমাকে আমাকে জোগাড় করে দেবে গো উপেন দাদা? আমার তাহলে বড় উপকার হয়, আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো। কি বলছো ভাই? কখনো দাস হয়? এসো ভাই গোপাল, আমার মুখে এসো ভাই।
উপেন দাদা, উপেন দাদা, আমাকে কিছু একটা উপায় করে দাও উপেন দাদা। সাহেব খ্রিস্ট ধর্মের শেকল পরাবার জন্য এই গাঁয়ের মানুষগুলোকে রাজি করাতে বলেছিল। তাহলে তো শুরুটা গোপালকে দিয়েই করা যায়। কি ভাবছো গো? না না, আমি তোমার কথাই ভাবছি। আর ভেবে দেখলাম চিন্তার কিছু নেই, ও পয়সার জোগাড় হয়ে যাবে। আমার পরিচিত একজন আছে, তাকে বললেই পাওয়া যাবে। বাঁচালে গো দাদা। এখনো বাঁচনি, তোমার বাঁচার আগে দরকার তোমার পরিবারকে বাঁচানো। আর তার জন্য যা দরকার তা করতে হবে। এটা মাথায় রেখো। কিন্তু মৈত্রমশাই, দীননাথকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সে কাজে পদে পদে রয়েছে বিপদ। কোনো গভীর ষড়যন্ত্র আছে যার পেছনে কোনো ভয়ঙ্কর মানুষ লুকিয়ে আছে। এই কাজে দীননাথের প্রাণ পর্যন্ত বিপন্ন হতে পারে। এ কথা তো আপনি অস্বীকার করতে পারেন না। না, অবশ্যই অস্বীকার করতে পারি না। তবে এটাও ঠিক রানীমা, এই দায়িত্ব দেওয়ার আগে দীননাথকে সব কথা জানানো হয়েছিল এবং এই সমস্ত কিছু জেনেই সে তার দায়িত্ব গ্রহণ করেছে। আপনাকে একটা কাজ করতে হবে মৈত্রমশাই। আপনি অবিলম্বে দীননাথকে নাটোরে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কিরে, কথা কইছিস না যে? তোর ঘরে কে এসেছিল জবা? এটা তোর ঘরে এলো কি করে? তুই তো আর কুকুর নোস যে রাস্তায় এক পাটি জুতো পেয়ে মুখে করে ঘরে এনে সেটা যত্ন রেখে দিয়েছিস। কি করলাম বলতো? তোর ঘরের গন্ধ শুকলাম, আর আমার নাক তোর ঘরের গন্ধ শুকিয়ে আমাকে কিছু একটা বলতে চাইছে। কি বলতে চাইছে বলতো? আমার নাক বলছে তুই আমার কাছে কিছু একটা গোপন করছিস। সত্যি করে বল যাবা, কে এসেছিল এই ঘরে? বল। আতর। আতর? কি? আমি আর আতর ঘরে বসে কথা বলছিলাম। আমি আতরকে সব বলে দিয়েছি। কি বলেছিস? তো তোমার কথা, তুমি কিভাবে দুর্গাদাস বাবুকে বিশ্বাস করো? ও কাউকে বলবে না। কি? তুই আতরকে সব কথা বলেছিস? এত সাহস তোর হলো কি করে? বল, আর কি বলেছিস তুই? সেই সময় একজন দরজার আড়াল থেকে আমাদের কথা শুনছিল। শব্দ পেয়ে আমি দরজার বাইরে গিয়ে দেখি সে পালিয়েছে। এটা তারই জুতো। তার মানে আমি যে দুর্গাদাস বাবুকে ফাঁসিয়েছিলাম, আমি যে রাঘহরি, সে কথা জেনে গেছে সেই লোক। সর্বনাশ! আমি তোকে বারবার বারণ করেছিলাম জবা, এ কথা কখনো মগজ থেকে তুই মুখে আনবি না, কিন্তু তুই
তুই আমার কথা শুনলি না। আমার ভুল হয়ে গেছে হারান বাবু, আমায় মাফ করে দাও। মা, আমার এই হাত দুটো কি বলতে চাইছে জানিস সবা? আমার এই হাত দুটো বলতে চাইছি গলা টিপে তোকে শেষ করে দিতে। কিন্তু আমার মগজ বলছে তোকে ছেড়ে দিতে। তাই আমার হাত দুটো তোকে এখন ছেড়ে দিব। কিন্তু একটা জিনিস এখন আমাকে খুঁজে বার করতেই হবে, এই জুতোর মালিকটা কে? সাহেব। ও, উপেন বাবু। হ্যাঁ সাহেব, আপনার অনলি লিটিল সন উপেন। বাট সাহেব, আপনাকে সি করে মনে হচ্ছে যে আপনার মাইন্ডটা স্যারে স্যারে, মানে দুঃখে দুঃখে ফুল হয়ে আছে। Yes, Supan Babu. Today I have got a news. England হইতে খবর আসিয়াছে my wife is sick. But at present I have no way to go back. এই কথা আপনি আমাকে আগে টোল্ড করলেন না সাহেব? আমার একমাত্র অনলি ওয়ান বৌদি, মানে সিস্টার ইন ল, বেডে ফ্ল্যাট হয়ে পড়ে আছে, আর আমি হ্যান্ড দুটো ক্লোজ করে বসে থাকবো? না সাহেব, না, এ হয় না। But what you want to do? তুমি কি করিতে চাও? আমি নিউজ আনিতে চাই। আমার একমাত্র অনলি ওয়ান বৌদির নিউজ না পেলে আমার মাইন্ডে ভীষণ যন্ত্রণা হচ্ছে সাহেব। যন্ত্রণা? What's that? যন্ত্রণা জানেন না সাহেব? যন্ত্রণা হচ্ছে গিয়ে এই মানে মেশিন নট। Mission not? I don't understand. বুঝাইয়া বলো। ইউ আন্ডারস্ট্যান্ড করলেন না সাহেব? মেশিন মানে হলো গিয়ে যন্ত্র, আর আর নট মানে না, এই দুটো মিক্স করলে তো যন্ত্রণাই হয় সাহেব। You were really, really fool. থ্যাংক ইউ স্যার। Oh, Mr. Frederick, Mr. Barkwich, please come, come. Yes, please come. এই রে, সাহেব পুরোহিতগুলো এসে গেছে। আমার উপেন বাবু কেমন আছেন? ওই যিশু ঠাকুরের কৃপায় বডি ওয়েল মাইন্ড গুড নিয়ে ভালোই আছি। আপনাদের যিশু ঠাকুরের ওয়ার্শিপিং হয়ে গেল? হ্যাঁ, হইয়া গেল। তা আজ কি পুষ্পাঞ্জলি ছিল নাকি? অঞ্জলি? পুপা নয়, পুষ্পাঞ্জলি, মানে এই থ্রোয়িং ফ্লাওয়ার অন দ্য লেগ অফ গড। We don't know what you say. However, আমাদের যে আপনি কিছু মানুষ জোগাড় করিয়া দিবেন বলিয়াছিলেন, তার কি হইল? ওই ধর্ম চেঞ্জ ওভারের ব্যাপারটা তো, সেই কাজেই তো সাহেবের ফ্রন্টে কাম করা। একটা ব্যবস্থা আমি করেছি। তুমি কি ব্যবস্থা করিয়াছ? আমাদের গাঁয়ের একজন লোক জোগাড় করিয়াছি। লোকটার নাম গোপাল। এই গোপাল এই সময় ফাইন্ডিং সাম মানি, মানে টাকার খোঁজ করছে। ঠিক এই সময় যদি সাম মানি ওই গোপালের ফ্রন্টে হ্যান্ড করে দেওয়া যায়, তাহলে তাহলে গোপালের টাং ওর মাউথের বাইরে বেরিয়ে এসে লক লক করবে। What do you think? নেপাল কি রাজি হইবে? নেপাল না সাহেব,
গোপাল। আপনার তো এই ইংরেজি শব্দ গো আর আমাদের বাংলা শব্দ পাল, এই দুটো জুড়ে দিলেই গোপাল হয়ে যাবে। ওকে ওকে, ইউ ট্রাই। টাকার অভাব হইবে না। ইউ শো হিম মানি। তুমি গোপালকে টাকা দেখাও। and come tomorrow, আমি তোমাকে কিছু টাকা দিব, and I want গোপাল। পাবেন সাহেব পাবেন, টাকা দেখলে বট গাছও নড়ে চড়ে বসে, আর এ তো সামান্য মানুষ। আগে আমি যখনই আদেশ পেয়েছি আপনার কাছে আসার জন্য তখনই রওনা হয়েছি। এতখানি পথ এসেছেন, ধক্কল তো কম যায়নি। এখন একটু বিশ্রাম করে খাওয়া দাওয়া করুন, তারপর তারাপীঠ মন্দিরে গিয়ে মা তারাকে দর্শন করুন, তারপরে সব কথা শুনব। তারাপীঠে এসেছি যখন মা তারাকে তো দর্শন করবই, আর মানুষ যখন খাওয়া দাওয়া তো করতেই হবে। তবে বিশ্রাম আর নেওয়া হবে না, কারণ কালই আমাকে ফিরে যেতে হবে। ফিরে যাবেন? কিন্তু আমি তো ভেবেছিলাম আপনার সাথে গিয়ে একবার ওখান থেকে ঘুরে আসবো। একবার ঘুরে আসা নয়, আপনাকে এখান থেকে একেবারেই চলে যেতে হবে। চলে যেতে হবে মানে কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না। কেন, এখান ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝি? এইরকম একটা জায়গায় তো বেশ ভালো একটা ঘর জোগাড় করেছেন মশাই। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কুড়ে ঘরটরে আছেন, তো এসে দেখলাম মহা সুখে আছেন। না না, সেরকম কিছু নয়। নায়েব মশাইকে ধরে মন্দিরের লাগোয়া এই ঘরটা জোগাড় করেছে আর কি। এর জন্য উনি অবশ্য প্রতি মাসে ঘর ভাড়া বাবদ কিছু পয়সাও ধার্য করেছেন, আর বলেছেন যে আমি ভাড়া যে দিচ্ছি তা যেন মন্দিরের কেউ না জানে। ওরে বাবা, এ তো পুকুর চুরি! পুকুর? শুধু পুকুর নয়, নায়েব মশাই পারলে পুরো সমুদ্র চুরি করে নেবে। কিন্তু আপনি তো বললেন না আমাকে একেবারে কেন এখান থেকে চলে যেতে হবে। ওপরওয়ালার আদেশ। আচ্ছা, আপনি যে কাজে এখানে এসেছেন তা কি সারা হয়ে গেছে? শুধু সারাই হয়নি, আমি যে কাজে এখানে এসেছি তাতে সফলও হয়েছি। আমি জেনে গেছি কে কে কিভাবে কোন চক্রান্তে লিপ্ত, এমনকি আমার কাছে প্রমাণও আছে। তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। উনি বেশ চিন্তায় আছেন যে আপনি আপনার কাজটা ঠিক মতো সারতে পেরেছেন কিনা। আসলে বয়স্ক মানুষ একটু বেশি চিন্তা করেন। কিন্তু আমি তো যখনই সুযোগ পেয়েছি ওনাকে আমার কাজের অগ্রগতি সংবাদ দিয়েছি। কিছুদিন যাবৎ সুযোগ না পাওয়ায় ওনাকে ঠিক খবর জানাতে পারিনি। তবে আমি ফিরে যাওয়া অবধি অপেক্ষা, তারপর এখানকার অনেক মানুষ অনেক বিপদে পড়বে। বুঝেছি। চলুন যাই, তারাপীঠের মাকে দর্শন করে আসি। চলুন 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 চলুন। কি রে, অমন করে দেয়ালে মাথা রেখে দাঁড়িয়ে আছিস কেন? না মানে মাথাটা একটু ঘুরে গেছিল। মাথার আর দোষ কি? যেভাবে তুই নিজের শরীরের অযত্ন করিস, কবরেজ মশাই পাচন দিয়ে গেছেন, তাও তো ঠিক মতো খাস না। ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগে না আমার। কি হবে
পাচন খেয়ে আমার সময় হয়ে এসেছে, তা আমি বেশ বুঝতে পারছি। বাজে কথা মুখে আনিস না তো, কিচ্ছু হবে না তোর। এবার হারানবাবু এলে আমিই তাকে বলবো তোকে যেন ভালো কোনো কবিরাজ বদ্যির কাছে নিয়ে যায়। ও এখানে অনেক দিন আসেনি, তাই না রে জবা? কার কথা বলছিস? হারানবাবুর? হ্যাঁ, বেশ কিছুদিন হয়ে গেল। ও তো এখানে আসে না। আসবে রে আসবে, অত উতলা হচ্ছিস কেন? উতলা হব না কি রে? সে জানে যে আমার শরীর ঠিক নেই, তা সত্ত্বেও সে এলো না কেন? এমনটা তো সে করে না। হ্যাঁ রে জবা, তার কোনো বিপদ হয়নি তো রে? হারানবাবুর বিপদ হবে? কি বলছিস রে তুই? যে মানুষটা সকলকে বিপদে ফেলে তার বিপদ হবে? হাসালি রে। জবা, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওর সম্বন্ধে কোনো বাজে কথা তুই আমায় বলবি না। বাজে কথা বলছি না তো, সত্যি কথাই বলছি। হারানবাবু তোকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর মতো নোংরা লোক। একটা কথা বলবি না তুই। ওর কোনো খারাপ কথা আমি শুনতে চাই না। এই এক পাটি চটি তো এতদিন ধরে খুঁজছিলাম। এটা তাহলে রামচরণের। আরে আসুন আসুন আসুন, আসুন আসুন আসুন। এ কি? আমার আমার বিছানার এই অবস্থা হলো কি করে? আপনি আপনি তো দেখেছিলেন মন্দিরে যাওয়ার আগে আমার বিছানার এই অবস্থা ছিল না। তা ছিল না, কিন্তু এতে আপনি এত ভয় পাচ্ছেন কেন? খুঁজে দেখুন না কিছু চুরি হয়েছে কিনা। কিছু চুরি গেলে আমি অত চিন্তা করতাম না, কিন্তু 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 কি? আপনি আপনি জানেন না বিনোদ বাবু, আমি কিসের মধ্যে আছি আপনি জানেন না। কিসের মধ্যে? আগুনের মধ্যে। এক পা এদিক ওদিক হলেই একেবারে পুড়ে ছাই। বসুন, আমার মনে হয় ও তাড়াতাড়ি ফিরে আসবে। বসবে বলছো? বেশ, তাহলে বসেই যাই। হ্যাঁ, বুঝলে মা, আজ প্রথম তোমার মুখ দেখলাম, বড় লক্ষ্মীশ্রী দেখলাম। মনটা বড় মানে ভালো লাগছে। আমিও আপনাকে প্রথম দেখলাম, তবে ওর মুখে আপনার কথা অনেক শুনি। বলে বুঝি? বলবি তো। আসলে এই গাঁয়ের লোকের মুখে মুখে আমার নাম। সকলে বলে আমি নাকি সকলের উপকার করি।
আসলে কি এমন উপকার তোদের করতে পারি আমি? তবে কারো দুঃখ কষ্ট আমি এখন সহ্য করতে পারি না। কারো কষ্ট দেখলি না আমার এই মনটার ভেতরে এমন এমন তোমরাতে মোছাতে থাকে না, কি বলবো। রাতে ঘরে ফিরে ফুপি ফুপি কাঁদি। আপনাকে আর বলতে হবে না, আমি আপনার ব্যাপার জানি। আপনি যদি মাঝে মাঝে এখানে আসেন তাহলে খুব ভালো লাগবে। বলছো? হ্যাঁ, আমারও তোমাদের এখানে এলে খুব ভালো লাগবে, তবে উপায় নেই। আসলে খুব ব্যস্ত থাকি তো, মাঝে মধ্যেই ওই নানা কাজে আমাকে এই কলকাতায় কামিং গোয়িং করতে হয়। এই দেখো আবার ইংরেজি বলে ফেললাম। আসলে কলকাতায় ওই সাহেবদের সঙ্গে ওই ইংরেজিতেই কথা বলতে হয় তো, তাই মাঝে মধ্যেই ওদের ভাষাটা মুখ থেকে বেরিয়ে যায়। ওর মুখে শুনলাম আমরা যে বিপদে পড়েছি আপনি তার একটা সুরাহা করে দেবেন। যদি করে দেন তাহলে। সে আর তোমাকে বলতে হবে না মা, আরে সেই কারণেই তো তোমাদের ঘরে আসা। তবে তোমার সঙ্গে একটু আগে দেখা হলে ভালো হতো। কি হতো জানো, সাহেবের তোমাকে খুব পছন্দ হতো, আর আমারও হাতের মুঠো ভর্তি হতো। আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। না না, মানে বিয়ে মানে বলছিলাম কি যে আমি আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, সাহেব ঠাকুরের মন্ত্র। সেটা শিখতে পারলে তোমাদের ঘরে দুঃখ কষ্ট আর আসবেই না। সাহেব ঠাকুরের মন্ত্র? হ্যাঁ, আমাকে শিখিয়ে দিন না। এখন তো শেখানো যাবে না, এখন তুমি মা হতে চলেছ। না না, সে আমি গোপালের মুখে আগেই শুনেছি। আগে তোমার বাচ্চা হোক, তারপর শরীর ভালো হলে তোমাকে আমি মন্ত্রটা শিখিয়ে দেবো। দেখবে সে মন্ত্রের কি গুণ, তোমার ঘরে টাকা পয়সার কোনো অভাবই থাকবে না। তবে হ্যাঁ, কাউকে সে কথা বলা যাবে না, এমনকি তোমার ঘরের মানুষ কেউ না, তাহলে কিন্তু মন্ত্র কোনো কাজ করবে না। আসলে আসলে ঘরের ভালোর জন্য ঘরের মেয়েদেরই তো। আরে আপনি কখন এলেন? এই তো বাসন্তী, এই হচ্ছে উপেন দাদা। আর উপেন দাদা ও হচ্ছে আমার। আর বলতে হবে না, আমার আগেই জানা হয়ে গেছে। এমন একটা সুন্দর লক্ষ্মী মূর্তি তুমি ঘরে লুকিয়ে রেখেছিলে। আগে আলাপ করালে কত গপ্প কত কি হতো। যাই হোক, হ্যাঁ, তোমাকে যে ব্যবস্থা করে দেবো বলেছিলাম তা করে দিয়েছি। এত তাড়াতাড়ি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। পারবে না তো? আমার করে দেওয়া অনেক কাজই তুমি বিশ্বাস করতে পারবে না। যাকে যাক, হ্যাঁ, আজ রাতে তুই আমার সঙ্গে দেখা করো, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি যদি তোমার ঘর জমি বাঁচাতে চাও তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে। আর কি করতে হবে সেটা আমি বলবো। জানিস বাবা, আমি একটা কথা ভাবছি। কি রে? ধর আমি যখন বড় হব, তখন আমি যখন মাঠে থাকবো, আমার জন্য খাবার কে নিয়ে যাবে? কেন আমি? তুই কি করে নিয়ে যাবি? তুই তো মাঠেই থাকবি। না রে, আমি সব চাষবাস করব না, আমি গান গাইব, ঠিক আমার বাবার মতো। কিন্তু কোনো পালায় নয়, আমার যখন ইচ্ছে হবে তখন। আর দিন রাত বড় মার কাছে থাকবো। সে কি রে, তুই তোর মায়ের কাছে থাকবি না? মায়ের কাছে তো আছি। আর
বড় মাই তো আমায় মায়ের কাছে পাঠিয়েছে, যাতে আমি বড় হয়ে তার কাছে থাকতে পারি। আমি আমার মায়ের জন্য কাঁদছি, আর তুই তোর মাকে ছেড়ে চলে যাবি? আমি হলে যেতাম না। আসলে কি জানিস, আমি বড় মাকে ছেড়ে থাকতে পারবো না রে। আর আমি তো বড় মার জন্যই জন্মেছি। শুধু আমি কেন রে, এই গাছপালা, জীবজন্তু সবাই তো বড় মার জন্যই বেঁচে আছে। সেই জন্য আমি মানুষকে যতটা ভালোবাসি, এই গাছপালা জীবজন্তুদেরও ততটাই ভালোবাসি। দেখ বামা, ওই কুকুরটাকে দেখে মনে হচ্ছে ও অনেকদিন কিছু খায়নি। আয় 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 এনে কি রে বামা, তুই সব্য দাদার খাবারটা কুকুরকে খাইয়ে দিলি? কেন রে, কি হয়েছে? তাহলে তাহলে সব্য দাদা কি খাবে? একবেলা না খেলে এমন কিছু হবে না। আর কুকুরটাকে দেখে মনে হচ্ছে ও বেশ কয়েক বেলা খায়নি। ওর কত কষ্ট বলতো। তুই তুই ঘরে মায়ের কাছে বকুনি খাবি না? বকুনি কি রে, আমি তো মার খাবো। আর তাও আমি খেতে রাজি আছি। বড় মা যে বললো কুকুরটাকে খাইয়ে দিতে, আর তার কথা আমি তো ফেলতে পারবো না।